থ্যালামাস থেকে শুরু করব। দেখো, থ্যালামাস এটা কি? এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা আমরা যে সম্মুখ মস্তিষ্ক বা প্রোসেনসেফালন বলছিলাম তার একটা পার্ট। কাজগুলোর জন্য আমরা ছন্দ দিয়ে দিছিলাম। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই যে থ্যালামাস, কালারটা চেঞ্জ করে নিই। এই থ্যালামাসের অবস্থানটা কোথায়? দেখো বলছে আমরা যে দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ার পড়ছি, ওই সেরেব্রাল হেমিস্ফিয়ারের সেরেব্রাল মেডুলা বলে একটা পার্ট আছে, সেখানে অবস্থিত হয়। এটা অতটা দরকার নাই, অতটা দরকার নাই। এখানে শুধু এইটুকু মনে রাখবা, এটা তো অগ্র মস্তিষ্কের পার্ট বা মস্তিষ্কের পার্ট। মস্তিষ্কের পার্ট যদি হয় তাহলে বাইরে কি থাকবে? বাইরে থাকবে গেরেমেটার। তাহলে এগুলা গেরেমেটারের মধ্যে থাকবে। একটা ডিম্বাকার অঞ্চলের নাম হচ্ছে থ্যালামাস। এটা ভিতরের দিকে থাকে মস্তিষ্কের, এই জন্য দেখা যায় না। তারপরে এখান থেকে একটু দেখায়, তোমাদের যে বইটা আছে একটু খেয়াল করে দেখো। এই যে এটা হচ্ছে ডিম্বাকার, এইটাই হচ্ছে থ্যালামাস। আর তার নিচে থাকবে হাইপোথ্যালামাস, তার নিচে থাকবে পিটুইটারি গ্রন্থি। এই তিনটা চিত্র একটু মাথায় সেট করে নাও, কারণ এই পিটুইটারি গ্রন্থিটা অনেক গুরুত্বপূর্ণ, কাজে দিবে। তাহলে পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? হাইপোথ্যালামাসের নিচে, নর্থ থ্যালামাস। থ্যালামাসটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে একটু বড়, সেটা থাকবে থ্যালামাসের এই হাইপোথ্যালামাসের উপরে। তাহলে এইটা হচ্ছে থ্যালামাস আর এটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর তার নিচে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে কোথায় থাকতেছে? এইটা কি ছিল? এই যে আমাদের পুরোটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, অর্ধেক বলে সেরেব্রাল হেমিস্ফিয়ার, ওই সেরেব্রাল হেমিস্ফিয়ারের একটা ডিম্বাকার অঞ্চল থাকতেছে, সেইখানে আমাদের এই থ্যালামাসটা অবস্থান করতেছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা রিলে স্টেশন হিসেবে কাজ করবে। দেখো এটার কাজের জন্য আমি এখানে ছন্দ লিখছিলাম, এই যে টি প্রেস হিসেবে। টিতে হচ্ছে থ্যালামাস, টিতে হচ্ছে টাচ, স্পর্শ করবে। পি দিয়ে তিনটা জিনিস, পেইন মানে ব্যথা, প্রেশার মানে চাপ, আর পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। আর রিলে স্টেশন হিসেবে কাজ করবে। কার রিলে স্টেশন হিসেবে কাজ করবে? এইটাই হচ্ছে মনে রাখার বিষয়। এটা হচ্ছে সেন্সরি স্নায়ুর, সেন্সরি স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করবে, নট মোটর বা মিক্সড। এটা সেন্সরি স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করবে। ওই টি প্রেসটা দিয়ে মনে রাখবা, তাহলে বাকি কিন্তু আমার আর কিছু মনে রাখার প্রয়োজন হচ্ছে না। আরেকটা জিনিস দেখো, এই এস থেকে স্লিপ অ্যান্ড সোসাইলিটি। স্লিপ মানে কি? স্লিপ মানে হচ্ছে ঘুম। এখন এই ঘুমের কথাটা দেখো, এখানে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা, ঘুম কথা কিন্তু একটা জায়গায় আছে না বলে আরেকটা জায়গায় আছে ঘুম। সেটা দেখো এই হাইপোথ্যালামাসের ক্ষেত্রে। শুধু যদি ঘুম কথা থাকে তাহলে মনে রাখবা সেটা হাইপোথ্যালামাসের কাজ। সাথে যদি আমাকে বলে এইটা যে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে, এরকম কিছু যদি হয় তাহলে সেটাকে তুমি বলবা থ্যালামাসের কাজ। এখন এখানে অনেক গল্প দিয়ে এই থ্যালামাসের কাজ অনেক জায়গায় মনে রাখতে বলে, ওর থেকে সহজভাবে টি প্রেস দিয়ে মনে রাখাটাই বেটার। তাহলে ঘুম বললে হাইপোথ্যালামাস, আর যদি থ্যালামাস ঘুমন্ত মানুষকে জাগানোর কথা বলে তাহলে সেটাকে আমরা বলবো থ্যালামাসের কাজ। আচ্ছা, সামাজিক আচরণ, এই দেখো সোশিয়ালিটি, এই যে সামাজিক আচরণ, এই হচ্ছে যে পার্সোনালিটি। আবেগের কেন্দ্র, এই জিনিসটাও গোলায় যায়। আবেগের কেন্দ্র, এইখানে বলছে আবেগের কেন্দ্র। এখন এরপরে এখানে একটু দেখো, পরে হাইপোথ্যালামাসের এখানে এর কাজগুলো 2 থেকে 3 বার পড়বা, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এর কাজ। হাইপোথ্যালামাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক। হাইপোথ্যালামাসকে বলা হয় বায়ো জীবতাত্ত্বিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু আগে আমরা দেখছিলাম এই থ্যালামাসের ক্ষেত্রে আবেগের কেন্দ্র হিসেবে কাজ করবে। কিন্তু যদি বলে আবেগ সংক্রান্ত ব্যাপার, এই যে দেখো আবেগ সংক্রান্ত ব্যাপার এর মূল অংশ, মূল অংশ মানে সেটা কিন্তু সেন্টার বোঝায়, কিন্তু এই জীববিজ্ঞানের ভাষাগুলো এরকম। তোমার যদি এরকম কেন্দ্র কথাটা থাকে তাহলে সেটা থ্যালামাসে নিয়ে যেতে হবে। আর যদি আবেগ সংক্রান্ত ব্যাপারটা বলে তখন সেটাকে নিয়ে যেতে হবে হাইপোথ্যালামাসে। লিম্বিক সিস্টেম কি ছিল? লিম্বিক সিস্টেম আমাদের যে অনুভূতি জাগানো যে কাজগুলো ছিল সেগুলা লিম্বিক লোবের অন্তর্ভুক্ত ছিল। সেই লিম্বিক লোবের ওই কাছাকাছি আমাদের হাইপোথ্যালামাসটা থাকে, সেই জন্য এটা লিম্বিক সিস্টেমের অন্তর্গত। লিম্বিক সিস্টেমের যে কাজগুলা অনেকটা সেও করে এরকম বলা যায়। আচ্ছা,
এরপর এখানে এই জিনিসটা একটু খেয়াল করো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করবে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করবে। এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, দেহের তাপ নিয়ন্ত্রণ করবে এই হাইপোথ্যালামাস। ক্ষুধা, ঘাম, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ সবকিছু এই নিয়ন্ত্রণ করবে। তাই এখান থেকে দেহতাপটা মোস্ট ইম্পর্টেন্ট, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্রটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামে দুইটা নিউরো হরমোন ক্ষরণ করে। দেখো আমরা পড়ছিলাম যে নিউরোট্রান্সমিটার ক্ষরণ হয়, নিউরো হরমোন ক্ষরণ হয়, নিউরো সিক্রেশন হয়। তাই অক্সিটোসিন হচ্ছে একটা হরমোন, নিউরো হরমোন, আর ভ্যাসোপ্রেসিন হচ্ছে নিউরো সিক্রেশন। একটু মনে করে দেখবা। এখানে শুধু এতটুকুই মনে রাখো, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, এখানে যেহেতু হরমোনের কথাই বলছে, এটা হরমোন হিসেবেই মনে রাখি। এই তিনটা টার্ম বাধ্যতামূলক পড়তে হবে, যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র দেহতাপ নিয়ন্ত্রণ করে এবং ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন নামক দুইটা হরমোন ক্ষরণ করে। এখন একটু এইখানে চিত্রটাতে আসো। এই হাইপোথ্যালামাস এইখান থেকে ক্ষরণ করলো ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। ওই ক্ষরণ করলে ওরা কোথায় যাবে? ওরা এই পিটুইটারি গ্রন্থিতে আসবে। পিটুইটারি গ্রন্থি দুইটা পার্ট, একটা সামনের আর একটা পিছনের। এটা হচ্ছে সম্মুখ পিটুইটারি, এতটুকু হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। তাহলে এই পশ্চাৎ পিটুইটারিতে এসে ওই অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন জমা হবে, পিছন দিকে এসে জমা হবে। এটা মনে রাখতে হবে যে অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন যে হরমোনগুলো কোথায় জমা হবে? পিটুইটারির পিছন দিকে, যেটাকে আমরা বলতেছি পশ্চাৎ পিটুইটারি। এটা আমরা পরবর্তীতেও পড়বো, হরমোনের অধ্যায়ে গিয়ে পড়বো এটা। আচ্ছা, এটা গেল। মধ্য মস্তিষ্কে শুধু মনে রাখবা ক দিয়ে। এখান থেকে মধ্য মস্তিষ্কে যদি তোমার কোশ্চেন আসে, বলবে নিচের কোনটি মধ্য মস্তিষ্কের পার্ট নয়। তাহলে যেখানেই ক আছে সবই মধ্য মস্তিষ্ক। কিভাবে দেখো, টেকটামের ক, সেরেব্রাল অ্যাকুইডাক্টের ক, কর্পোরা কোয়াড্রিজিয়াম মানে এখানেও ক, এখানেও ক, সেরেব্রাল পেডাঙ্কল এখানেও দেখো ক আছে। তাহলে ক বলতেই মধ্য মস্তিষ্ক, আর কিছুই না, বাদ, শেষ মধ্য মস্তিষ্ক পড়া। কোথায় লোকেশন, কোথায় কি আছে না আছে এগুলো একবারও পড়ার দরকার নাই, এতটুকুই পড়বা। এর কাজটা একটু মনে রাখা লাগবে। দেখো এটা আমাদের মধ্য মস্তিষ্ক, তাহলে মধ্য মাঝখানে যে থাকে সে কি করে? সামনে এবং পিছনে যারা আছে তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে, সংযোগ তৈরি করবে। এটা দেখো, এই যে অগ্র পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কানেকশন বা যোগসূত্র রচনা করতেছে। আরেকটা কাজ কি? দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে। এই লাস্টের এই কথাটা একটু মনে রাখবা, যে প্রতিবেদন সৃষ্টি করবে আমাদের মধ্য মস্তিষ্ক। আচ্ছা, দেখো আমরা এটা প্রতিবেদন সৃষ্টি করে কিভাবে মনে রাখতে পারি? আগে চিঠির যুগ ছিল, চিঠিটা আমরা যখন লিখতাম, প্রেরক আমরা, যারা লেখে আর যে গ্রহণ করে তারা প্রাপক। তাহলে প্রেরক লিখে প্রাপকের কাছে পৌঁছানোর আগে ওই চিঠিগুলা, চিঠিতে ধরো আমি একটা প্রতিবেদন লিখছি, ওটা কোথায় রাখতে হতো? ডাক টিকিটে, ডাকঘরে রাখতে হতো। তাই ডাকঘরটা কি মধ্যস্থতা অবলম্বন করতেছে? ঠিক তেমনি মধ্য মস্তিষ্ক এরকম, প্রতিবেদনটা মনে করবার চিঠি, চিঠিটা কোথায় থাকে? ডাকঘরে থাকে, ডাকঘরটা প্রেরক এবং প্রাপকের মাঝে থাকে। সেজন্য মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে প্রতিবেদন সৃষ্টি করা। এই একটা ওয়ার্ড কিছু মনে না রাখলে এটা মনে রাখতেই হবে। তাই মধ্য মস্তিষ্ক শেষ। পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন, এটার পার্ট ছিল তিনটা, পড়ছি আমরা। সেরেবেলাম, আর আগে ছিল সেরেব্রাম, পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটা। দেখো এখানে মেডুলা অবলঙ্গটার কাজ সব থেকে ইজি মনে রাখা, সব থেকে ইজি। আমাদের দেহের মাঝ বরাবর যত কাজ আছে সকল কাজ হচ্ছে মেডুলা অবলঙ্গটার, সব কাজ করবে এই মেডুলা অবলঙ্গটা। এখন সেরেবেলামের কাজ কি? সেরে আমাদের ওই অগ্র মস্তিষ্কের সব থেকে বড় অংশটা কে জুড়ে ছিল? সেরেব্রাম জুড়ে ছিল। আর পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বেশি অংশ জুড়ে থাকবে সেরেবেলাম। কোথায় অবস্থান করতেছে একটু যদি খেয়াল করে দেখো, এই উপরে ছিল সেরেবেরাম, তার নিচেই কিন্তু এই সেরেবেলাম, পন্স এতটুকু, আর এই হচ্ছে মেরুলা অবলঙ্গটা। আচ্ছা, এখন এরও পার্ট আছে দুইটা, সেরেব্রাল হেমিস্ফিয়ারের মতো এরও পার্ট আছে দুইটা। আমাদের বাম এবং ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার কি দিয়ে যুক্ত ছিল? কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত ছিল। আর এই যে সেরেবেলাম, তার যে দুইটা পার্ট, ডান পাশ বাম পাশ, সে কে দিয়ে যুক্ত থাকবে? ওরা ভার্মিস দিয়ে যুক্ত থাকবে।
তাহলে ভার্মিস সেরেবেলামের সাথে রিলেটেড, আর সেরেব্রামের সাথে কে রিলেটেড? কর্পাস ক্যালোসাম। এই জন্য চিত্রটা মনে রাখতে হবে। এই যে কালো যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কর্পাস ক্যালোসাম। এটা কোথায় আছে? সেরেবেরামের ওখানে আছে, তাহলে সেরেবেরামের সাথে কর্পাস ক্যালোসাম রিলেটেড। আর এখান থেকে যে ভার্মিস কথাটা বলতেছে সেটা ভিতরের দিকে থাকে, বাইরে থেকে দেখা যায় না, কাটলে তারপরে কাট সেকশন করলে তাই দেখা যায়। দেখো সেরেবেলামের কাজ কি। এখানে বললাম সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়ে ভারসাম্য হারাবে, স্বাভাবিক ঘটনা। আমরা যদি অনেক বেশি পরিমাণে চলাফেরা করি, আমরা যদি অনেক বেশি পরিমাণে চলাফেরা করি তাহলে আমাদের পেশিটা একদম টান টান হয়ে যায়, তখন আমরা আর এই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না, ভারসাম্য হারাই ফেলি। তাহলে এইখান থেকে আমি টোটাল সেরেব্রামের কাজটা কিন্তু পড়ে ফেলতে পারতেছি। দেখো কি কি, এবার আসো। আরেকটা ইনফরমেশন এখান থেকে মনে রাখতে হবে, সেরেবেলামের ওজন কতটুকু? 150 গ্রাম। 100 গ্রাম, 150 গ্রাম, এই ট্রামগুলা টিচারদের অনেক চোখে পড়ে যায়, সেজন্য এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হয়। দেখো আমরা বলছিলাম কি, সারা বেলা চলাফেরা করার পরে, তাহলে চলাফেরা নিয়ন্ত্রণ করবে সেরেবেলাম। তারপরে বলছিলাম পেশিতে টান পড়া, তাই পেশির টান নিয়ন্ত্রণ করবে সেরেবেলাম। তারপরে বলছি ভারসাম্য রক্ষা। দেখো আমরা কানের ক্ষেত্রেও কিন্তু পড়েছিলাম দেহের ভারসাম্য রক্ষা করবে কে? কান। এই দেহের ভারসাম্য রক্ষা করবে কান আর এবং সেরেবেলাম। কান এবং সেরেবেলাম দেহের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাই কানের ভিতরে যে পার্ট ছিল ভেস্টিবুলার অ্যাপারেটাস, সেটাই আমাদের ভারসাম্য রক্ষা করত। আরেকটা জিনিস করবে কি, চলাফেরার দিক নির্ধারণ করবে। তাই টোটাল এই তিনটে জিনিস করবে, এর মধ্যে পেশি টান আর দেহের ভারসাম্য দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। পন্স, পন্স থেকে আমরা কি কি পড়বো? পন্স থেকে কিছুই পড়ার প্রয়োজন নাই, শুধুমাত্র এর কাজ ছাড়া। এর কাজটা দেখো, এখানে আমরা লিখছি পন্স। পন্স রেল স্টেশনে, ধরো পন্স নামে একটা রেল স্টেশন আছে, ট্রেন ধরতে আমরা দৌড় দিব। তাহলে এখন তুমি যদি একটা দৌড় দাও, বা তোমাকে যদি কখনো কুকুরে তাড়া করে, যখন তুমি দৌড় দিবা তখন তোমার শ্বাস প্রশ্বাসটা বেড়ে যায় না? তার মানে শ্বাসক্রিয়ার হার বাড়ে এবং পেশির কর্মকাণ্ডের সমন্বয় হয়। আমি দৌড়াতে চাচ্ছি, আমার যদি পেশিগুলা আমার সঙ্গ না দেয়, তখন তো আমি দৌড়াতে পারবো না। তাহলে এখানে দেখো, পন্স শ্বসন কার্য নিয়ন্ত্রণ করতেছে। আমরা ওখানে কি পড়লাম? শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করবে, মানে শ্বসন কার্য নিয়ন্ত্রণ করবে। আর পেশির কর্মকাণ্ড করবে, সমন্বয় করবে। আর রিফ্লেক্স সেন্টার, প্রতিপত্ত কেন্দ্র বা রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করবে। এটা একটু মনে রাখতে হবে। দেখো এখানে আমরা রেল স্টেশন বলছিলাম না? রেল স্টেশন মানে একটা সেন্টার। এই পন্স কার কার মধ্যে রেল স্টেশন পালন করবে? আমরা থ্যালামাসের ক্ষেত্রে একটা রেল স্টেশন পড়ছিলাম, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুর রেল স্টেশন ছিল। আর পন্স কার কার রেল স্টেশন হিসেবে কাজ করবে? পন্স কার কার রেল স্টেশন হিসেবে কাজ করবে? মেরুল অবলঙ্গটা আর মধ্য মস্তিষ্কের। দেখো চিত্র দেখলে এটা তুমি বুঝতে পারবে, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এইখানে দেখো, এটা ছিল আমার পন্স, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা, এই হচ্ছে মধ্য মস্তিষ্ক। তাহলে এটা বলা যায় না যে মধ্য মস্তিষ্ক এবং মেডুলা অবলঙ্গটার মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করতেছে? তাহলে এটা রিলে স্টেশন হিসেবে কাজ করবে পন্স এবং মধ্য মস্তিষ্ক। এখানে এটা দেওয়া নাই মনে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা। আর এখানে আরেকটা জিনিস বলছে, সুষুম্না কাণ্ড ও মস্তিষ্কের মধ্যে, এই যে এটা রিলে স্টেশন মানে সঞ্চালন পথ হিসেবে কাজ করতেছে, মানেই হচ্ছে রিলে স্টেশন। আচ্ছা, মেডুলা অবলঙ্গটা বলছিলাম আমরা মিড লাইন, দেহের মাঝ বরাবর যে কাজগুলা সে মেডুলাই করে থাকবে। দেখো যেমন শ্বসন, ফুসফুস কোথায়, হৃদস্পন্দন কোথায়, আমরা যে খাই সেটা কোথায় অবস্থান করছে? দেহের মাঝ বরাবর। কাশি দিলেও সেই শ্বাসনালী হয়েই তো আসে। তারপরে এই যে মলমূত্র ত্যাগ, বমন মানে বমি করা, রক্তচাপ, পোস্টিকনালী পেরিস্টালসিস, এই যেগুলো হাইলাইট করছে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বাদ বাকিগুলো না পড়লে কোনো সমস্যা নাই। এরা কি করবে? মেরুলা অবলঙ্গটা করবে। আর এরা সুষুম্না কাণ্ড ও মস্তিষ্কের মধ্যে সংযোগ সৃষ্টি করবে।
মেডুলো অবলঙ্গটাই আমরা বলেছিলাম না, মেডুলো অবলঙ্গটা যখন অক্সিপিটাল বোনসের ফোরামেন ম্যাগনাম ক্রস করবে তখনই সেটা সুষুম্না কাণ্ড হিসেবে রূপ নিবে। তাই সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্কের মাঝখানে সমন্বয় করতেছে বা যোগসূত্র তৈরি করতেছে এই মেডুলো অবলঙ্গটা। মেরুল অবলঙ্গটায় কত কত নম্বর করটিক স্নায়ু থাকে এটা আমরা চিত্র দিয়েই বুঝবো। 10, 9, 10, 11, 12 নম্বর করটিক স্নায়ু থাকবে, এটা আমরা চিত্র দিয়েই বুঝবো। এরপরে দেখো ব্রেইন স্টেম বলে একটা টার্ম আছে, খুব ইম্পর্টেন্ট এটা। মধ্য মস্তিষ্ক, পন্স এবং মেডুলা অবলঙ্গটা একত্রে এগুলাকে ব্রেইন স্টেম বলা হয়। মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা অবলঙ্গটা দেখো তিনটা সিরিয়ালেই আছে এখানে। ভাইয়া এই যে নাম্বারগুলো ভাইয়া এগুলো কিসের? করটিক স্নায়ু, একটু পরে আমি করটিক স্নায়ুতে যাব। 12 জোড়া করটিক স্নায়ু বলেছিলাম না, সেইগুলা ওখানে যাচ্ছি। ভাই এর আগেও কিছু দিছিলেন ভাইয়া, ওইগুলোও বুঝতে পারিনি। আচ্ছা, আজকে করটিক স্নায়ুটাই পড়াচ্ছি। ওই যেসব জায়গায় করটিক স্নায়ু ছিল ওইগুলা একটু দেখে নিবা, আজকে করটিক স্নায়ু একদম ক্লিয়ার করে দিব। আচ্ছা দেখো এখানে যেটা বলতেছিলাম, এইটা ছিল মধ্য মস্তিষ্ক, তারপরে ছিল এটা পন্স, তারপরে ছিল মেডুলা অবলঙ্গটা। তিনটা একদম দেখো সিরিয়ালে আছে না, এই জন্য এই তিনটাকে আমরা একত্রে বলবো ব্রেইন স্টেম। এটা কখনো যেন ভুল না হয়, এটা সিরিয়ালেই মনে রাখা যাবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা বলতে পারি এই পুরোটা হচ্ছে ব্রেইন স্টেম। এটা ধরো মধ্য মস্তিষ্ক, এটা আমাদের পন্স এবং এই নিচে আছে মেডুলা অবলঙ্গটা। তাহলে এই তিনটা ব্রেইন স্টেম। কোশ্চেন আসবে নিচের কোনটি ব্রেইন স্টেমের পার্ট নয়। এবার আসো মস্তিষ্কের ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে হচ্ছে ফাঁকা জায়গা, ভেন্ট্রিকল মানে ফাঁকা জায়গা। মস্তিষ্কের টোটাল ভেন্ট্রিকল আছে কয়টা? টোটাল ভেন্ট্রিকল আছে 4টা। আমরা একটু চিত্র দেখে আসি 4টা কোথায় কোথায় থাকতে পারে। এখানে দেখো এ একটা ফাঁকা জায়গা আছে এবং এইখানে আমার ফাঁকা জায়গা থাকে। আর এইখানে সবার আগে আমরা 1 নাম্বার থেকে আসি। এইটা ধরো তোমার, এটা হচ্ছে রাইট সাইডের সেরেব্রাল হেমিস্ফেয়ার। তাহলে এইখানে আমার থাকবে রাইট সাইডের এই যে ফাঁকা কর্পাস ক্যালোসাম ছিল, এই সাদাটা বলেছিলাম না, এই কর্পাস ক্যালোসামের এই যে ভিতরের এইখানে আমাদের থাকবে, এটা ধরো রাইট সাইডের এখানে থাকবে ল্যাটেরাল ভেন্ট্রিকল এবং লেফট সাইডে আরেকটা থাকবে ল্যাটেরাল ভেন্ট্রিকল। এই ল্যাটেরাল ভেন্ট্রিকলের বাংলাটা হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। তাই দুই সাইডে দুইটা থাকতেছে। একটু এখানে আসো, এই চিত্রটা একটু দেখো। এই যে এই সেরেব্রাল হেমিস্ফিয়ারটা আমরা ধরো পিছন দিক থেকে কাটছি, মানে দেহের মাঝ বরাবর কাটছি, মাথার। এইটা কি? এইটা ধরো তোমার লেফট সাইডের আর এইটা তোমার রাইট সাইডের। এইটা হচ্ছে দুইটা ল্যাটেরাল ভেন্ট্রিকল বা পার্শ্বীয় ভেন্ট্রিকল, বা এটা প্রথম এটা দ্বিতীয়। মানে প্রথম বা দ্বিতীয় এই দুইটা আমার একসাথে বলবো পার্শ্বীয় ভেন্ট্রিকল। ওই দুইটা আমরা বলবো পার্শ্বীয় ভেন্ট্রিকল। এই পার্শ্বীয় ভেন্ট্রিকল বা প্রথম ও দ্বিতীয় ভেন্ট্রিকল, এদের অবস্থানটা কোথায় এটা আমরা মনে রাখবো। অবস্থানটা কোথায় মনে হচ্ছে? এগুলা কি ছিল? সেরেব্রাল হেমিস্ফিয়ার ছিল। একটু যদি চিত্র দেখো এখানে, এইগুলো সেরেব্রাল যে হেমিস্ফিয়ার ছিল তার সেন্টারে অবস্থান করতেছে। তাই সেরেব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে অবস্থান করবে আমার পার্শ্বীয় ভেন্ট্রিকল। কয়টা সেটা? দুইটা। এরপরে দেখো এখানে একটা নালীপথ আছে, এই নালীপথের মাধ্যমে দুই সাইড থেকেই এইখানে থাকবে আমার তৃতীয় ভেন্ট্রিকল। কেন তৃতীয়? কারণ ল্যাটারাল ভেন্ট্রিকল তো দুইটা, প্রথম দ্বিতীয় ওইখানে চলে গেছে। আর এখানে এই পার্টটাতে থাকবে আমার তৃতীয় ভেন্ট্রিকল। এই চিত্রে দেখো এখানে এসে, এই যে এইটা হচ্ছে দুই সাইডে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল, এই দুই সাইডে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল। পরবর্তীতে ওই ল্যাটারাল দুই সাইডে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে এই যে একটা ছোট্ট সূক্ষ্ম নালীর মাধ্যমে, এই যে সূক্ষ্ম নালীর মাধ্যমে এসে এই জায়গাটাতে মিলছে। এই জায়গাতে ফাঁকা জায়গা থাকে, এইটাকে আমরা বলি তৃতীয় ভেন্ট্রিকল। এটাকে বলা হয় তৃতীয় ভেন্ট্রিকল। এখন এই যে নালীর মাধ্যমে আসছিল, আমি যদি এটাকে মুছে দিই তাহলে দেখতে পাবো, ধর একটা মুছে দিলাম। এই যে নালী পথের মাধ্যমে বা এই যে পথের মাধ্যমে
এই দুই সাইডে পথ থাকবে। এই যে পথের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল বা পার্শ্ব ভেন্ট্রিকল থেকে আসছিল, এটার একটা নাম আছে, নাম বলা হয়, দেখো এটা একটা ভেন্ট্রিকল, 3 নাম্বার ভেন্ট্রিকল বললাম, আর এটা ধরো ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা তো দুইটা ভেন্ট্রিকলের মাঝখানের পথ, তাহলে দুইটা ভেন্ট্রিকুলার মাঝে বলে এটাকে আমরা নাম দিব ইন্টারভেন্ট্রিকুলার। দুইটা ভেন্ট্রিকুলার মাঝে বলে ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র। এই দুইটাকে কি বলবো? ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র। এর আরেকটা নাম আছে, বলা হয় ফোরামেন অফ মনরো। ফোরামেন অফ মনরো। এই দুইটা নামের যে কোনো একটা আসতে পারে। ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনটা মনে রাখা সহজ, কারণ এখানে দুইটা ভেন্ট্রিকুলার মাঝেই ছিল, আর ফোরামেন অফ মনরোটা একটু মনে রাখতে হবে। এরপর এই যে 3 নাম্বার ভেন্ট্রিকল ছিল, আর এটা হচ্ছে 4 নাম্বার ভেন্ট্রিকল। 3 আর 4 নাম্বার ভেন্ট্রিকল যুক্ত থাকতেছে এই যে পথ দিয়ে, এই পথটাকে বলা হয় সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এইটাকে বলা হয় সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট কোন কোন ভেন্ট্রিকলকে যুক্ত করতেছে? 3 নাম্বার এবং 4 নাম্বার ভেন্ট্রিকলকে যুক্ত করতেছে। এই টোটাল কিন্তু আমরা ভেন্ট্রিকলটা এখান থেকে পড়ে ফেলেছি। এবার একটু আমরা এখানে মিলায় আসো, যেগুলা বলছি সেগুলা বইয়ের সাথে মিলছে কিনা। দেখো, ল্যাটারাল ভেন্ট্রিকল বা পার্শ্বীয় ভেন্ট্রিকল কোথায় থাকে? সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে থাকে। দুইটাকে একত্রে আমরা পার্শ্বীয় ভেন্ট্রিকল বলি। 3 নাম্বার ভেন্ট্রিকল ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে যুক্ত থাকবে কার সাথে? পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে। আর এটা অগ্র মস্তিষ্কের থ্যালামাসের মাঝখানে থাকে। থ্যালামাস পড়ছিলাম না আমরা, এখানে থাকে। আর চতুর্থ ভেন্ট্রিকলটা কি? চতুর্থ ভেন্ট্রিকলের অবস্থানটা আমরা একটু পরে দেখাচ্ছি, ওটা মনে রাখতে হবে। এটা কার সাথে যুক্ত থাকে? 3 নাম্বারের সাথে। কার মাধ্যমে? সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে। এই চিত্রটা মনে রাখবা। এবার একটু আসো, এইটাই হচ্ছে আমার, এই যে নালীটা দেখতে পাচ্ছ, এই যে এই এই যে নালীপথ, এই নালীপথটাই হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এইটা হচ্ছে 4 নাম্বার ভেন্ট্রিকল। এইটা কি ছিল? এটা ছিল আমার সেরেবেলাম। সেরেবেলাম। আর এটা কি ছিল? পন্স। তাহলে এরকমও কোশ্চেন কিন্তু আসতে পারে যে চতুর্থ ভেন্ট্রিকুলের অবস্থান কোথায়? সেরেবেলাম এবং পন্সের মাঝে। দেখো সেটাই মনে হচ্ছে না? এখানে চতুর্থ ভেন্ট্রিকুলটা কোথায় আছে? এটা কিন্তু বইয়ের কোথাও লেখা নাই, কিন্তু এই চিত্র দিয়েই এটা আমাদের মনে রাখা লাগবে। এই পন্স এবং সেরেবেলাম, এদের মাঝখানে আমরা পাবো চতুর্থ ভেন্ট্রিকুলের অবস্থান। তাহলে আমরা ভেন্ট্রিকল সম্পর্কে জানলাম। আচ্ছা, এরপরে আসি সিএসএফ সম্পর্কে আমরা একটু অল্প কয়েকটা কথা বলবো। সিএসএফ এর ফুল মিনিংটা কি? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সিএসএফটা হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এখন এখান থেকে এক্সট্রা দুইটা ইনফরমেশন আমাদের মনে রাখাই লাগবে। সে দুইটা ইনফরমেশন হচ্ছে, এই সিএসএফ এ বা সেরেব্রাল স্পাইনাল ফ্লুইডে আমার গ্লুকোজের পরিমাণ কতটুকু আর প্রোটিনের পরিমাণ কতটুকু। গ্লুকোজের পরিমাণ এই সিএসএফ এ থাকে 45 থেকে 80 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর প্রোটিন থাকে 20 থেকে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই যে এককের কনভার্সনগুলো, এগুলো আমরা পরিমাণগত রসায়নে শিখবো, কারণ এটা মূলত পরিমাণগত রসায়নেরই পাঠ। আচ্ছা, এবার আসো আমরা সিএসএফ সম্পর্কে জানি। সবার আগে আমরা এটা জেনে নিব সিএসএফ এর অবস্থান কোথায়। আমরা পড়ছিলাম মেনিনজেসের যে লেয়ার, সেখানে সাব অ্যারাকনয়েড স্পেসেই থাকতো এটা, এটা আমরা পড়ছি। এ শুধু সাব অ্যারাকনয়েড স্পেসে না, মস্তিষ্কের যে ভেন্ট্রিকলগুলো আমরা পড়ছি, দুই সাইডে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল পড়ছি, সেরেব্রাল অ্যাকুইডাক্টের ওখান দিয়ে তৃতীয় ভেন্ট্রিকল, তারপরে ইন্টার ভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে, তৃতীয় ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট হয়ে চতুর্থ ভেন্ট্রিকলে আসবে। ওই চতুর্থ ভেন্ট্রিকল থেকে কিছুটা চলে যাবে আমার যে রক্ত সার্কুলেশন আসে সেখানে, আর কিছুটা চলে যাবে সুষুম্না কাণ্ডের মধ্য দিয়ে। ওটা এখানে এই যে লেখা আছে, দেখো, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালী। সিএসএফ এর অবস্থানগুলো কোথায়? খুব খুব ইম্পর্টেন্ট।
মস্তিষ্কের ভেন্ট্রিকল একটু আগে যে ফাঁকা জায়গা পড়ছি, আমরা যে সুষুম্না কাণ্ড পড়বো একটু পরে, তার সেন্টারে একটা ফাঁকা জায়গা থাকে, যেটা তোমাদের এখানে আলোচনা করা নাই, কেন্দ্রীয় নালী বলা হয়, যেটাকে সেন্ট্রাল ক্যানেল বলি আমরা। আর ওই সাব অ্যারাকনয়েড স্পেসে তিনটা জায়গায় আমাদের সিএসএফ থাকবে। সিএসএফটা কেমন? স্বচ্ছ বর্ণহীন টিস্যু রসকে সিএসএফ বলা হয় বা মস্তিষ্ক মেরুরস বলে। মেনিনজেসও এই ফ্লুইড ক্ষরণ করে থাকে। আচ্ছা, এটা এখানে দেখো এটা কেমন, এটা ক্ষারধর্মী। আমাদের রক্ত ক্ষারধর্মী, সে রক্তের মধ্যে সিএসএফও ক্ষারধর্মী। আপেক্ষিক গুরুত্বটা একটু মনে রাখতে হবে। আর এর পরিমাণটা কত দেখো, 140 থেকে 150 মিলিলিটার, কিন্তু দেখো দিনে ক্ষরণ হচ্ছে কতটুকু? 500 মিলিলিটার। দিনে ক্ষরণ হচ্ছে 500 মিলিলিটার, তাহলে বাদ বাকিগুলো কিন্তু অন্য কাজে ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এতটুকুই, এর আপেক্ষিক গুরুত্বটা পড়বা, এটা ক্ষারধর্মী। এখন দেখো আমরা প্রথমে পড়ে আসছি মস্তিষ্কের ওজন হচ্ছে 1.5 কেজি, গড়ে 1.2 থেকে ধর 1.5 কেজি। এত এতটা ওজন আমার মস্তিষ্কের মধ্যে আসছে, আমরা কি টের পাচ্ছি? টের পাচ্ছি না। কিন্তু কেন টের পাচ্ছি না? সাধারণ একটা চিন্তা করো, তুমি যখন পুকুরে কলস নিয়ে নামো, কলস ভর্তি করলে কলসটা কিন্তু তুলতে গেলে হালকা মনে হয়, ভারী মনে হয় না। কলস ভর্তি পানি থাকলেও ভারী মনে হয় না, হালকা মনে হয়। ঠিক সেম ভাবে এই যে সিএসএফ ফ্লুইডটা মস্তিষ্কের ভিতরে আছে, সেখানেই এই ব্রেনটা ভেসে থাকে, যার জন্য আমাদের হালকা মনে হয়। আর এই যে দেখো মস্তিষ্ককে ভাসিয়ে রেখে এর প্রকৃত ওজন যে 1500 গ্রাম, সেটা 50 গ্রামে নিয়ে আসে। 1500 বা 1.5 কেজি ওজনের যে ব্রেইন, সেটার প্রকৃত ওজন এই সিএসএফ এর কারণেই আমার 50 গ্রাম মনে হবে। এই জন্যই কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের ব্রেনের এতটা ভারী। আচ্ছা, এখান থেকে আর কি পড়বা দেখো, এটা যান্ত্রিক চাপের সমতা বজায় রাখবে। আর বিভিন্ন বিপাকজাত পদার্থকে, দেখো আমরা আমাদের যে ব্রেইন, ব্রেইন তো তার পুষ্টি দরকার, গ্লুকোজ হচ্ছে তার পুষ্টি। তাহলে পুষ্টি উপাদান সে গ্রহণ করবে, সে কি অন্য কিছু তৈরি করবে না, নাইট্রোজেন খনিজ বর্জ্য পদার্থের মতো সে বিপাকীয় পদার্থ তৈরি করবে। বিপাকীয় পদার্থ বলতে কি, সে ব্রেন তার খাদ্য গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করার পরে যে উচ্ছিষ্ট অংশ, সেইগুলাকে আমরা বিপাকজাত পদার্থ বলবো। সেগুলো অপসারণ করে দিবে। কে অপসারণ করবে? এই সিএসএফ এর মাধ্যমে। এই সিএসএফ এর মাধ্যমে বিপাকজাত পদার্থ অপসারিত হবে। এই যান্ত্রিক চাপের সমতা রক্ষা করতেছে, বিপাকজাত পদার্থ অপসারিত করতেছে, আর মস্তিষ্ককে হালকা করতেছে, আর শ্বেতকণিকা স্নায়ুতন্ত্রকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে, এই শ্বেতকণিকাটা চেঞ্জ করে দিতে পারে। সাথে এইটাও পড়বা, পুষ্টিদ্রব্য অক্সিজেন সরবরাহ করে, এখানে কার্বন ডাই অক্সাইডটা নাই, এইটাই দিয়ে দিবে। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, সিএসএফ এর কাজ পড়বা, এগুলা পাবা। সিএসএফ এর কাজটা খুব ইম্পর্টেন্ট। আমরা যা পড়লাম সেগুলো সামারি করে এতক্ষণ দেওয়া আছে, এগুলো একটু দেখতে পারো, না দেখলে কোনো অসুবিধা নাই, কারণ সব আমাদের পড়া কমপ্লিট। আমি এখন আর কোশ্চেন সলভ করতেছি না, কোশ্চেন আমরা পরে সলভ করব, আমরা স্পাইনাল কর্ডটা পড়ে ফেলি। এখানে দেখো কোশ্চেনগুলো আছে, দেখে নিতে পারবা, সবগুলা তোমরা পারবা, একটা কোশ্চেন নতুন না। তারপরে যদি এখান থেকে, এটা যেহেতু অল্প আছে, একটা দুইটা দেখি আমরা। দেখো নিচের কোনটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি ছিল? এই যে হাইপোথ্যালামাস, এটা তো অগ্র মস্তিষ্কের অংশ। সেরেবেরাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ, তাহলে এটা অংশ নয়। তারপরে বলছে কোনটা সেরেবেরামের কাজ নয়? সেরেব্রাম। শ্বাস প্রশ্বাসের হার কার ছিল? এটা তার আমার সেরেব্রামের ছিল না। তারপরে দেখো কোনটা মেনিনজাসের অংশ নয়? ড্যাব দিয়ে মনে রাখছিলাম, সেরেবেরামের দুইটা খণ্ডকে সংযোগ করে কে? কর্পাস ক্যালোসাম। এই যে সেরেব্রামের যে দুইটা খণ্ড, তাদেরকে সংযোগ করে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম এটা। আর সেরেবেলামের দুইটা খণ্ডকে সংযোগ করে কে? ভার্মিস। রেসপিরেটরি সেন্টার কোথায় থাকে? মেডুলা অবলঙ্গটাতে থাকে। আমরা পড়ছিলাম না একটু আগে যে শ্বাসকার্য নিয়ন্ত্রণ কেন্দ্র থাকে মেডুলাতে? এই, তাহলে এখান থেকে সবগুলো কোশ্চেন পারবা আশা করি।
এবার আসতেছে মানুষের করটিক স্নায়ু। এই সেই করটিক স্নায়ু আমরা প্রথমেই পড়ছিলাম যে টোটাল আমার 12 জোড়া করটিক স্নায়ু আছে আর 31 জোড়া সুষুম্না স্নায়ু আছে। 12 জোড়া করটিক স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু আছে। আচ্ছা, এই যে করটিক স্নায়ু কেন বলতেছি, কারণ এগুলা বের হচ্ছে ব্রেইনের যে বিভিন্ন পার্ট থেকে বের হচ্ছে। এগুলা মানুষের মস্তিষ্কে 12 জোড়া করটিক স্নায়ু আছে, এই কোশ্চেনটাও আসছে। এগুলোকে রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। কাজের উপর ভিত্তি করে এই করটিক স্নায়ুকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংবেদী, একটা হচ্ছে চেষ্টীয়, আর একটা হচ্ছে মিশ্র। সংবেদীর অপর নামগুলো একটু মনে রাখতে হবে, অন্তর্বাহী, সংজ্ঞাবাহী, অনুভূতিবাহী। যদি সংবেদীর অপর নামগুলো মনে রাখতে পারো, সংবেদীর অপর নামগুলো মনে রাখতে পারো তাহলে আর এই চেষ্টীয়র অপর নামগুলো মনে রাখার প্রয়োজন হবে না। যে কোনো একটা মনে রাখবা, একটা অপরটার কিন্তু বিপরীত, অন্তর্বাহী, সংজ্ঞাবাহী, অনুভূতিবাহী। দেখো মশা কামড়ালে সেখান থেকে অনুভূতি নিয়ে যায়। কামড়ালো মানে কি, একটা হচ্ছে সংকেত পাওয়া, সেটা সংজ্ঞা। আর অন্তর্বাহী মানে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, মস্তিষ্ক তো ভিতরের দিকে, ওই ভিতরের দিকে নিয়ে যাচ্ছে বলে অন্তর্বাহী। আর সংবেদ গ্রহণ করে নিয়ে যাচ্ছে বলে আমরা সংবেদী বলবো। আচ্ছা, এখন আমরা করটিক স্নায়ুগুলা আমরা যদি একটু পড়ে ফেলি। এইখানে দেখো আমরা টোটাল যে 12 জোড়া করটিক স্নায়ু আছে এই ছন্দ দিয়ে আমরা একটু মনে রাখবো। দেখো, অলফ্যাক্টরি 1 নাম্বার। এইভাবে প্রথমে এই বাম সাইডে যেটা লেখা আছে এটা পড়বা, ওরে ওয়াকু তাড়াতাড়ি আই, ফজল আজ গাইছে ভালো আহা। ওরে থেকে অলফ্যাক্টরি 1 নাম্বার করটিক স্নায়ু। তারপরে ও থেকে অপটিক 2 নাম্বার করটিক স্নায়ু। ওকু থেকে অকুলোমোটর 3 নাম্বার। তারা থেকে ট্রক্লিয়ার, এই তাড়াতাড়িতে যেন গোলায় না যায়, তারা থেকে হবে ট্রক্লিয়ার 4 নাম্বার। আর তাই থেকে বলবা ট্রাইজেমিনাল 5 নাম্বার, 4-5 যেন কোনোভাবে না গোলায়। আই থেকে অ্যাবডুসেন্স 6 নাম্বার, ফেসিয়াল 7 নাম্বার, অডিটরি এর আরেকটা নাম হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। দেখো আমরা পড়ছিলাম কানের ক্ষেত্রে কান ভারসাম্য রক্ষা করে এবং শুনতে সহায়তা করে। তাহলে ভেস্টিবিউলার অ্যাপারেটাস পড়ছিলাম, ভারসাম্য রক্ষা করবে, আর কক্লিয়ারটা শ্রবণের সাথে রিলেটেড। সেটা কত নাম্বার? 8 নাম্বার। যে অডিটরি, যার অডিটর না, এটা অডিটরি হবে। অডিটরি বা ভেস্টিবিউলো অ্যাপারেটাস এটা কয় নাম্বার? এটা হচ্ছে 8 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। গ্লোসোফ্যারেঞ্জিয়াল 9 নাম্বার, গাইসে থেকে ভালো থেকে ভ্যাগাস 10 নাম্বার, 11 নাম্বার হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল হচ্ছে 12 নাম্বার। এভাবে সিরিয়ালি 12টাই তোমাকে মুখস্থ করতে হবে। যে কোনো একটা বলবে 7 নাম্বার করটিক স্নায়ুর নাম কি, মেডিকেলে আসছে, ডেন্টালও আসছে। 7 নাম্বার করটিক স্নায়ুর নাম কি? ফেসিয়াল। 10 নাম্বার করটিক স্নায়ুর নাম কি? ভ্যাগাস। 8 নাম্বার করটিক স্নায়ুর নাম কি? অডিটরি। এর মধ্যে ফেসিয়াল আর ভ্যাগাসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাদ বাকি সব কয়টাই পড়তে হবে যদিও, কিন্তু এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এগুলা পড়লাম কি, যে কোন করটিক স্নায়ু কত নাম্বার আছে। এবার একটু এখানে আসো, অল্প অল্প করে আমি এদের একটু কাজ পড়ি এখান থেকে, তারপরে এখানে একটা ছক আছে, সেই ছকটা আমি দেখাবো। অলফ্যাকশন ঘ্রাণের সাথে রিলেটেড। অলফ্যাকশন মানে ঘ্রাণের সাথে রিলেটেড। এরকম তো পড়ছো যে নাকের ভিতরে আমাদের অলফ্যাক্টরি মিউকোসা থাকে। তাহলে এখান থেকে কি মনে রাখবা, অলফ্যাকশন মানে হচ্ছে ঘ্রাণ, বাংলা করলে কিন্তু এটাই আসে। তাহলে ঘ্রাণ উদ্দীপনা বহন করবে কে? অলফ্যাক্টরি। অপটিক স্নায়ু এখানে তৈরি করবে কায়াজমা, অপটিক কায়াজমা গঠন করবে। এই যে অপটিক কায়াজমা গঠন করে, এটা আমি চিত্র দিয়েই বুঝাই দিব কিভাবে অপটিক কায়াজমা গঠন করতেছে আর কে করতেছে, মুখস্থ করা লাগবে না, আমি এখান থেকে একটা হাইলাইট করে দিয়ে বোঝাচ্ছি। ট্রক্লিয়ার এইটাকে বলা হবে প্যাথেটিক স্নায়ু, খুব ইম্পর্টেন্ট এটা, যে প্যাথেটিক স্নায়ু কেন ট্রক্লিয়ারকে বলা হয়। এখানে দেখো একটা চিত্র রাখছে, এইখানে এই চিত্র দেখে কি মনে হচ্ছে? এই যে ফেস, এই ফেসগুলোকে দেখে কিন্তু প্যাথেটিক মনে হচ্ছে। প্যাথেটিক মানে কিভাবে বুঝাই, তুমি দেখো স্বাভাবিকভাবে তোমার চোখ দুটো যদি নরমাল থাকে তাহলে তুমি দুইটা চোখ দিয়ে একটা আঙুলের দিকে তাকাইতে পারবা,
কিন্তু যে কোনো একটা সাইডের যদি ট্রক্লিয়ার যে স্নায়ুগুলা, সেই স্নায়ুটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই সাইডের চোখটা স্থির থাকবে, অন্য সাইডে চোখ দিয়ে দেখো তুমি তাকাতে পারবা, একটা সাইড দিয়ে তাকাতে পারবা। যদি একটা সাইড দিয়ে তাকানো যায় তাহলে তখন ওই ফেসটাকে প্যাথেটিক মনে হয়, মানে চিন্তাগ্রস্ত, কেমন যেন দুঃখিত দুঃখিত এরকম প্যাথেটিক মনে হয়। তাহলে ওই ট্রক্লিয়ারটার জন্য হয় বলে ওইটাকে প্যাথেটিক স্নায়ু বলা হয়। আচ্ছা, এরপরে দেখো ট্রাইজেমিনাল 5 নম্বর কর্টিক স্নায়ু যেটা ছিল, এই ট্রাইজেমিনালের ভাগ আছে এখানে। ট্রাইজেমিনালকে ট্রাইজেমিনাল শাখা হচ্ছে 3টা, এটা মম দিয়ে মনে রাখবো। ট্রাইজেমিনালের শাখা কয়টা? 3টা। ম্যান্ডিবুলার ম্যাক্স, এই মম দিয়ে যদি মনে রাখো, এম ও এম, ম্যাক্সিলারি, অপথালমিক, ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি, অপথালমিক, ম্যান্ডিবুলার। আচ্ছা, তারপরে আসি একটু, এখনো কিন্তু আমরা পড়ি নাই কোনটা সেন্সরি হবে, কোনটা মোটর হবে, আর কার কি কি কাজ হবে, এটা একটু সব আমি দেখাচ্ছি। আগে আমি সবগুলা নার্ভ সম্পর্কে একটু অল্প কথা বার্তারা বলতেছি। হায়োম্যান্ডিবুলার এটা কি? আচ্ছা, তার আগে ওইটা পড়ায় আসি, এগুলো থেকে ওইটাই মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো আমরা পড়ছিলাম যে আমাদের সংবেদী স্নায়ু থাকে কত নম্বর? সংবেদী স্নায়ু আমরা কিন্তু পড়েছি। এই সংবেদী স্নায়ু ছিল আমাদের 128। 1 নম্বরে যেটা ছিল অলফ্যাক্টরি, 2 নম্বরে ছিল অপটিক, আর 8 নম্বরে ছিল ওই যে অডিটরি বা ভেস্টিবিউলার ককলিয়ার এরকম। এটা আরো সহজে মনে রাখতে পারো, দেখো আমাদের 3টা সংবেদী অঙ্গ আছে, নাক, চোখ আর কান। নাকে থাকবে 1 নম্বরটা অলফ্যাকশন, আর চোখে থাকবে 2 নম্বরটা, আর কানে থাকে না পড়ছিলাম ভেস্টিবিউলো ককলিয়ার, সেটা কোথায় থাকে? কানে থাকে। এই নাক, চোখ, কান, এই 3টা হচ্ছে সংবেদী স্নায়ু, এভাবেও মনে রাখতে পারো। তারপরে আমরা মনে রাখবো মিশ্রটা। এই মিশ্রটা যদি মনে রাখতে পারি তাহলে সংবেদীটা আর মনে রাখতে হচ্ছে না। মিশ্রটার এক্সাম্পল কি কি ছিল? 5, 7, 9, 10, এই 4টা ছিল মিশ্র স্নায়ু, আর বাকিগুলা সব সংবেদী। ওই সংবেদী বলতেছি, ওই মোটর সংবেদী তো ছিল 128। মোটর হবে কোনগুলা? মোটর বা সেস্টিও, বাকিগুলা, বাকি যেগুলো আছে। তাহলে তুমি এই 5টা 6টা মনে রাখবা। 128 সংবেদী, মিশ্র স্নায়ু হচ্ছে 5, 7, 9, 10। আচ্ছা, এইগুলা গেল। এরপরে আলাদা করে একটু মনে রাখতে হবে কয়েকটা জিনিস, সেটা 346, 3, 4, 6, এই 3টা অক্ষি গোলকের সঞ্চালন করতে পারে। কোশ্চেন এরকম বলবে, কোন করটিক স্নায়ু অক্ষি গোলকের সঞ্চালন করতে পারে না? এই অক্ষি গোলকের সঞ্চালন করতে পারে 346, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর। এর জন্য কিন্তু ছন্দ দিয়ে দিছি, ওইভাবেই করটিক স্নায়ুগুলো মুখস্থ করতে হবে। 7 নম্বর আর 9 নম্বর করতে পারে হচ্ছে স্বাদ গ্রহণ। এই স্বাদ গ্রহণের সাথে রিলেটেড 7 আর 9।
এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, চোখের আমরা দেখো পেশি পড়ছিলাম, চোখের পেশি পড়ছিলাম, সেই চোখের পেশিতেও এই করটিক স্নায়ু থাকবে। এটা কি করে মনে রাখবো? এটা মনে রাখবো এভাবে, SO4 সালফেট, আরেকটা মনে রাখবা LR6, SO4 LR6। কি এটা? এসটা হচ্ছে সুপিরিয়র অবলিক, এসতে মনে রাখবা সুপিরিয়র, আর ওতে হচ্ছে অবলিক। সুপিরিয়র অবলিক পেশিতে থাকবে 4 নাম্বার স্নায়ু। তাহলে 4 নাম্বার স্নায়ুটার নাম কি ছিল? ট্রক্লিয়ার। তাহলে সুপিরিয়র অবলিক পেশিতে থাকে ট্রক্লিয়ার স্নায়ু। এই জন্যই দেখো 4 নাম্বারটা তোমার ছিল কোথায়? চোখের পেশিতে, সুপিরিয়র অবলিকে। সেজন্যই কিন্তু এটা ঘোরাতে পারতো না। উপর থেকে এভাবে মনে করে দেখো সুপিরিয়র অবলিকের কাজ কি ছিল সেটা। যেহেতু চোখের পেশিতে ছিল সেজন্য কিন্তু এরকম প্যাথেটিক মনে হচ্ছিল। ট্রক্লিয়ারের অপর নামটা এই কারণেই প্যাথেটিক বলেছিলাম। আচ্ছা, LR6 তে কি? L তে হচ্ছে ল্যাটেরাল, আর R তে হচ্ছে রেকটাস। ল্যাটেরাল রেকটাসে থাকবে 6 নাম্বার করোটিক স্নায়ু। সরি, 6 নাম্বার করোটিক স্নায়ুর নাম কি ছিল? অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স। তাহলে এখন কোশ্চেন আসতে পারে বাকি তো অনেকগুলো পেশি ছিল, এই বাকিগুলো সব 3 নম্বরে থাকবে। তাহলে এই দুইটাই সালফেট আর LR6, সালফেট LR6 এখনই মনে রাখো, সালফেট LR6। সালফেটে সুপিরিয়র অবলিক ট্রক্লিয়ার স্নায়ু থাকবে, আর LR6 তে ল্যাটারাল রেকটাস অ্যাবডুসেন্স থাকবে। এতটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম হাই ম্যান্ডিবুলারটা কি? এখানে ফ্যাসিয়াল স্নায়ু যেটা পড়ছিলাম না, এই যে 7 নাম্বার, এইখানে দেখো এই যে ফ্যাসিয়ালের দুইটা শাখা বা দুইটা ভাগে ভাগ করা যায়। যেমন ট্রাইজেমিনালকে আমরা ভাগ করছি 3টা ভাগে, ফেসিয়ালও দুইটা ভাগে ভাগ করা যায়। মিশ্র এটা কেন 3টা ভাগে ভাগ করা যায়? যেগুলা মিশ্র দেখবা সবগুলারই ভাগ থাকবে, মিশ্রগুলার ভাগ থাকবে। ফেসিয়ালে এটা তো মিশ্র ছিল, 7 নাম্বারটা তো ওই পাঁচটা, এই যে দেখো এখানে 5 7 9 10 এইগুলা ছিল মিশ্র, 5 7 9 10 এগুলো ছিল মিশ্র। 5 নম্বর ছিল ট্রাইজেমিনাল, 7 নম্বর ফেসিয়াল। তাহলে এই দুইটারও আমার ব্রাঞ্চ থাকবে, শাখা থাকবে, 9 10 এরও শাখা থাকবে। আমরা এই প্রমাণটা এখান থেকে দেখব। ফেসিয়াল 7 নাম্বার, তার হচ্ছে পিএইচ দিয়ে মনে রাখবা, প্লাটাইন আর হায়োম্যান্ডিবুলার। পিএইচ দিয়ে প্লাটাইন আর হায়োম্যান্ডিবুলার। ছকের মধ্যে আমি ওখানে এই মার্ক করে দিব, এখানে আর লিখতেছি না আলাদা করে। হায়োম্যান্ডিবুলারের কাজ কি? মুখের অভিব্যক্তি, গিরিবা পেশির সঞ্চালন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুখের অভিব্যক্তিতে কোন স্নায়ু ভূমিকা রাখে আর গ্রীবা পেশির সঞ্চালনে কোনটি ভূমিকা রাখে? এটা ভেস্টিবুলো কক্লিয়ার, এটাকে আরেকটা ভাবে বলা যায় অ্যাকিউস্টিক স্নায়ু। আরেকটা নাম মনে রাখতে হবে, অ্যাকিউস্টিক স্নায়ু। তাই 3টা নাম এখানে। অ্যাকিউস্টিক স্নায়ু, তাহলে ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি, এটা গেল অ্যাকিউস্টিক। ভ্যাগাসের এটাও ছিল মিশ্র। দেখো কি কি, ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। কোথায় ব্রাঞ্চ দেয় না এটা মনে রাখতে হবে। এই ভ্যাগাস এটাই হচ্ছে সবচেয়ে বড় স্নায়ু, এটা মনে রাখতে হবে, সবচেয়ে বড় স্নায়ু। এবং এখানে দেখো গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে পাকস্থলীর সাথে রিলেটেড, তাই পাকস্থলীতে কি খাদ্য গিয়ে জমা হয়, তাহলে এই জন্য এটাকে আমরা বলি ক্ষুধার্ত স্নায়ু। তাহলে এখান থেকে এই দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ মনে রাখতে হবে। এটা কি? ক্ষুধার্ত স্নায়ু এবং সব থেকে বড় স্নায়ু বলা হয়। এইবার এখান থেকে চিত্রগুলো একটু দেখো, কোন স্নায়ু কোথা থেকে বের হচ্ছে। 12টা স্নায়ু আমাকে বুঝতে হবে, 12টা স্নায়ু কোনটা থেকে কোথায় বের হচ্ছে। দেখো তো, এইটা হচ্ছে অলফ্যাক্টরি,
তোমরাই বলতে পারবা। এইটাই হচ্ছে, এই যে এইটা এই দুইটা কিন্তু অলফ্যাক্টরি, আমরা একটা সাইড নিতে পারি। এই দুইটা হচ্ছে অলফ্যাক্টরি, আর এই যে এই দুইটা হচ্ছে অপটিক। এই দুইটা কোথা থেকে বের হচ্ছে? এইগুলা কি ছিল? অগ্র মস্তিষ্ক। এখান থেকে এগুলা কি ছিল? সব অগ্র মস্তিষ্ক। এগুলা, এই পুরোটা ছিল আমার অগ্র মস্তিষ্কের পার্ট। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার অলফ্যাক্টরি অপটিক কোথা থেকে বের হচ্ছে? অগ্র মস্তিষ্ক থেকে বের হচ্ছে। অলফ্যাক্টরি অপটিক অগ্র মস্তিষ্ক থেকে বের হচ্ছে। এইখানে অপটিককে কেন কায়াজমা বলা হয়? দেখো এখানে এই এই পাশের অপটিক এই সাইডে চলে আসে, আর এই পাশের অপটিক এই সাইডে চলে আসে। এখানে ক্রস আকৃতির একটা গঠন তৈরি করে, সেজন্য অপটিকটাকে অপটিক কায়াজমা বলা হয়। কায়াজমা মানে কি? ক্রস আকৃতির গঠন, এই কারণেই কায়াজমা বলা হয়। এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে ওটা গেল, 1 2 গেল। 3 4 খেয়াল করো তো। এই যে অকুলোমোটর 3 নাম্বার, এইটা হলুদ যে দেখতে পাচ্ছ এই দুই সাইডে, দুই জোড়া 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে এটা। তাই এইটা কি ছিল? এটা ছিল আমার মধ্য মস্তিষ্ক না? এইটা হচ্ছে আমার, এখানে ছিল পন্স আর মেডুলার সংযোগ স্থল। এটা এটা হচ্ছে, এই যে এইগুলা, এটা তো কিন্তু পুরোটাই আমার পাশ মধ্য মস্তিষ্ক বলতেছি। এটা হচ্ছে পুরোটাই আমার পন্স। আর তাহলে 3 নাম্বার 4 নাম্বার করে এই হচ্ছে 3, আর এই 4, 3 4 বের হচ্ছে কোন জায়গা দিয়ে? এইগুলা, এই এরিয়াটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক। তাহলে এই মধ্য মস্তিষ্ক থেকে 3 আর 4 বের হচ্ছে। আর এই যে এরিয়াটা, এইটা হচ্ছে আমার পন্স। পন্স কত নম্বরে? 5 নাম্বার। তাহলে 5 নাম্বার স্নায়ু বের হচ্ছে পন্স থেকে। এরপরে দেখো 6 7 8, এইটা হচ্ছে পন্স। এই পুরো এরিয়াটাই কিন্তু পন্স। আর এইটা কি? এটা হচ্ছে মেডুলা। তাহলে পন্স এবং মেডুলা, এদের যে সংযোগ স্থল, এই জায়গাটাতে 6 7 8 বের হচ্ছে। পন্স এবং মেডুলা, এদের সংযোগ স্থল থেকে কি বের হচ্ছে? 6 7 8। আর 9 থেকে 12 নাম্বার বের হবে মেডুলা থেকে। দেখো 9 10, 9 কোথায়? এই যে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, এইটা 9, এই যে 10 11, আর এই যে 12, এই যে 12, এগুলা টোটাল 9 থেকে 12 বের হবে মেডুলা অবলঙ্গটা থেকে। তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু আমার আসতে পারে। তাহলে আমরা এখানে ছোট্ট করে এবার লিখে ফেলি কত নম্বর স্নায়ু কোথা থেকে আসতেছে। 1 নাম্বার 2 নাম্বার এরা কোথা থেকে আসতেছিল? অগ্র মস্তিষ্ক থেকে। 3 নাম্বার 4 নাম্বার এরা আসছিল মধ্য মস্তিষ্ক থেকে। 5 নাম্বারটা আসছে পন্স থেকে। 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার আসছে পন্স ও মেডুলার সংযোগ স্থল। পন্স ও মেডুলার সংযোগ স্থল 6 7 8। আর 9 থেকে 12 এরা কোথা থেকে আসছে? মেডুলা অবলঙ্গটা থেকে। তাহলে এখান থেকে আমরা সকল স্নায়ুর যে 12 জোড়া করটিক স্নায়ু ছিল, তাদের উৎপত্তি স্থলটা পড়ে ফেলেছি। তাহলে ছক থেকে আমাদের একটা পড়া কিন্তু কমে গিয়েছে। এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস যদি পড়তে চাও এই অধ্যায় থেকে, তাহলে এই ছকটাই পড়তে হবে। তাহলে এই যে কর্মিক সংখ্যা, এই নাম, এগুলো আমাদের পড়া শেষ, এগুলা নতুন করে পড়তে হচ্ছে না। এই যে উৎসগুলা কোথায়, যদি স্পেসিফিক ভাবে দেখতে চাও, অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কর অঙ্কীয় দেশ, এটা অলফ্যাক্টরি লোব, অপটিক লোব, এগুলো দেখার প্রয়োজন নাই। দেখো এই যে 3 নাম্বার 4 নাম্বার ছিল মধ্য মস্তিষ্ক, এখানে মধ্য মস্তিষ্ক। পৃষ্ঠদেশ, অঙ্কীয় দেশ, এটা ডিপ লেভেলের কোশ্চেন করলে করতে পারে, এগুলো মনেও থাকবে না, পড়তে হবে না। ট্রাইজেমিনালের শাখা মম দিয়ে মনে রাখবো, এই যে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। আগে শাখাগুলো পড়ে নিই। ফ্যাসিয়ালের শাখা পিএইচ দিয়ে মনে রাখবো, প্যালাটাইন, হাইও ম্যান্ডিবুলার। তাহলে এটা মনে রাখবো কি দিয়ে? এটা মনে রাখবো পিএইচ দিয়ে। পি তে প্লাটাইন আর এইচ তে হাইও ম্যান্ডিবুলার।
তাহলে এই দুইটা শাখা। ভেস্টিবুলো-কক্লিয়ার, এটা কি অডিটরি, এটা কোথায় থাকে? পঞ্চ মেডুলা সংযোগস্থলে। এটা আমি আর পড়াচ্ছি না। অবস্থান কোথায়? কানে থাকে, ওগুলা থাক লাগুক। ভ্যাগাস, ভ্যাগাস স্নায়ুটা তো আমার 4টা জায়গায় থাকবে। দেখো, হার্টে থাকা লাগবে, ওই তারপরে আমাদের যে ষড়যন্ত্র আছে সেখানে থাকা লাগবে, ফুসফুসে থাকা লাগবে, পাকস্থলীতে থাকা লাগবে, 4টা জায়গায় থাকা লাগবে। তো এটার ব্রাঞ্চ হচ্ছে 4টা। তাহলে এটা এরকম ভাবে কোশ্চেনটা আসতে পারে যে নিচের কোনটি ভ্যাগাসের শাখা নয়, সিরিয়ালি বলতে হবে না, এটা মনে রাখবে এরকম দিয়ে কালপাজি দিয়ে মনে রাখতে পারো। এটা আমি বলে দিচ্ছি কোনটা কিভাবে। কি বললাম? কাল পা জি। কা থেকে হচ্ছে এই কার্ডিয়াক, ল থেকে এই যে ল্যারেঞ্জিয়াল, পা থেকে হচ্ছে এই পালমোনারি, আর জি থেকে গ্যাস্ট্রিক। জি থেকে গ্যাস্ট্রিক। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কার্ডিয়াকটা কোথায় থাকবে আর গ্যাস্ট্রিকটা কোথায় থাকবে। গ্যাস্ট্রিক পাকস্থলীতে থাকবে, কার্ডিয়াকটা থাকবে হৃৎপিণ্ডে। এগুলো তো মনে রাখার মতো তেমন কিছু নাই। এবার দেখো, অ্যাবডুসেন্স 6 নাম্বার কর্টিক স্নায়ু কোথায় থাকে? LR6 দিয়ে মনে রাখতে বলছিলাম। এই যে বহিরেকটাস পেশি, ল্যাটারাল রেকটাস, এখানে থাকবে। সালফেট দিয়েও দেখো এখানে বলা আছে, এই যে সুপিরিয়র অবলিক পেশিতে থাকবে সালফেট দিয়ে। এখানে এইটা একটু মনে রাখবা যে নিম্ন চোয়াল, এটার উঠানামা করতে কোনটা? ম্যাক্সিলারি। নিম্ন চোয়ালকে উপরের দিকে তুলতে সহায়তা করবে কিন্তু ম্যাক্সিলারি। চোয়াল বলতে তো বুঝতে পারতেছো, কানের ওই যে দুই পাশে নাক বরাবর যেখানে আমরা চিবুক বলি যেটাকে, ওইটা। তাহলে ওইটা হচ্ছে নিম্ন চোয়াল, ম্যাক্সিলারিটা, এটা মনে রাখতে হবে। এগুলা আর প্রকৃতি তো বললাম। এবার কাজগুলা একটু মনে রাখতে হবে। কাজগুলা কিন্তু কঠিন না, সবগুলা কাজ দেখো সহজ। অলফ্যাক্টরি ঘ্রাণের সাথে রিলেটেড, তাহলে থাকে কোথায়? নাকে থাকবে, নাসিকার মিউকাস ঝিল্লিতে থাকবে। এটার কাজটা কি? অলফ্যাক্টরি কাজ হচ্ছে ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যাবে। ঘ্রাণ উদ্দীপনা আমার মস্তিষ্কে নিয়ে যাবে। আচ্ছা, অপটিক চোখে দেখতে সহায়তা করে, তাহলে এটা আমাদের দর্শনের সাথে রিলেটেড। অকুলোমোটর, অকুলোমোটর, অকুলোমোটর কি? অক্ষিগোলকের সঞ্চালন। দেখো 3 4 6 এরা অক্ষিগোলকের সঞ্চালন করবে। আর ট্রাইজেমিনালে দেখো অপথ্যালমিক, অপথ্যালমিকটা দরকার নাই এখান থেকে, তেমন কিছুই দরকার নাই, এগুলা থেকে কিছুই পড়তে হবে না। অক্ষিগোলকের সঞ্চালন 3 4 6 তো বলেই দিয়েছি। প্যালাটাইনটা কি? স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত। আর গিরিবা সঞ্চালনের জন্য হাওয়া ম্যান্ডিবুলার। অন্তঃকরণে থাকে কোনটা? ভেস্টিবুলার কক্লিয়ার থাকে অন্তঃকরণে, এটা আমরা জানি শ্রবণ ও ভারসাম্যের সাথে রিলেটেড, নতুন করে পড়ার প্রয়োজন নাই। গলবিলের সঞ্চালনের সাথে রিলেটেড কি? গ্লোসোফ্যারেঞ্জিয়াল। স্বাদ গ্রহণের সাথে এবং গলবিলের সঞ্চালন, স্বাদ গ্রহণে দেখো প্যালাটাইন ছিল এবং গ্লোসোফ্যারেঞ্জিয়াল দুইটা, কিন্তু তাই বলবে স্বাদ গ্রহণের সাথে রিলেটেড না কোনটা। তাই গ্লোসোফ্যারেঞ্জিয়াল এবং প্যালাটাইন। দেখো কেন স্বাদ গ্রহণের সাথে রিলেটেড? আমরা যখন খাবার নিই, খাবার খাই, সেখানে জিহ্বা প্রয়োজন হয়, জিহ্বা দিয়ে খাবারটা আমরা নাড়াচাড়া করতে পারি, তাই জিহ্বা প্রয়োজন। আচ্ছা, যেখানে গোলস্য কথাটা দেখবা, এই যে এখানে যেমন গোলস্য কথাটা আছে, গোলস্য যেখানে থাকবে সেখানে জিহ্বা থাকবে। তাহলে শুধু জিহ্বা থাকলে কি হয়? আমরা যে তালু আছে আমাদের, চোয়াল যেগুলো আছে, যে মুখবিবরের ছাদ উপরের যে তালুটা, ওই তালুরও তো স্পর্শ লাগে খাবারটা চাপ দেওয়ার জন্য। তাহলে সেখানে দেখো মুখবিবরের ছাদ আছে, সেই জন্য প্যালাটাইন এবং এই যে গ্লোসোফ্যারিঞ্জিয়াল জিহ্বা, তালু এবং জিহ্বা দুইটা সংমিশ্রণ প্রয়োজন হয়, সেজন্য সেটা স্বাদ গ্রহণের সাথে রিলেটেড। ল্যারিংস মানে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের কাজকর্মের জন্য, হৃৎপিণ্ডের কাজের জন্য কার্ডিয়াক, পাকস্থলীর কাজের জন্য এইটা, আর ফুসফুসের কাজের জন্য তো পালমোনারি, এটা বোঝাই যাচ্ছে। মাথা ও কাঁধের সঞ্চালনের জন্য অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি।
হাইপোগ্লোসাল, এখানে গ্লোসো কথাটা আছে, জিহ্বা আছে, তো এটা হচ্ছে জিহ্বার বিচলনের জন্য। হাইপোগ্লোসালটা জিহ্বার বিচলনের জন্য, এই দুইটা যেন না গুলায়ে যায়, হাইপোগ্লোসালটা আর গ্লোসোফ্যারিঞ্জিয়ালটা। হাইপোগ্লোসাল কি করবে, জিহ্বার বিচলনে সহায়তা করবে, আর গ্লোসোফ্যারিঞ্জিয়াল এই স্বাদ গ্রহণ ও গলবিলের সঞ্চালন এটাতে হেল্প করবে। এইখানে দেখো করটিক স্নায়ু আছে, এই করটিক স্নায়ুর এমসিকিউ গুলা আশা করি সবগুলা পারবা। দেখো করটিক স্নায়ুর কাজ সম্পর্কিত নিচের কোন তথ্যটা সঠিক নয়? ট্রোক্লিয়ার অক্ষিগোলকের সঞ্চালন, গ্লোসোফ্যারিঞ্জিয়াল গলবিলের সঞ্চালন, ঠিক আছে। হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল তো জিহ্বার বিচলন, স্বাদ গ্রহণ না, তা ডি নাম্বার উত্তর হবে। পূর্ণ সংবেদী স্নায়ু নয় কোনটি? তাহলে সংবেদী হচ্ছে 1 2 8। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে অলফ্যাক্টরি, 2 নাম্বার অপটিক, 8 নাম্বার হচ্ছে অডিটরি বা ভেস্টিবুলার কক্লিয়ার। ফেসিয়াল তো 7 নাম্বার, সেটা তো হবে না। দেখো এই যে সব কয়টা ইজি। নবম করটিক স্নায়ুর নাম কি? 9 নম্বরের নাম কি ছিল? গ্লোসোফ্যারিঞ্জিয়াল। 10 নম্বরের নাম ছিল ভ্যাগাস। হাইপোগ্লোসাল ছিল 12 নাম্বার, স্পাইনাল অ্যাক্সেস ছিল 11 নাম্বার, অ্যাবডুসেন ছিল 6 নাম্বার। মুখস্থ করে ফেলতে হবে সবগুলা। মোটর স্নায়ু কোনটা? তাহলে 1 2 8 5 7 9 10 এগুলা বাদ দিয়ে বাকি যা ছিল সবাই মোটর। তাহলে হাইপোগ্লোসাল 12 নাম্বার, এটা হচ্ছে মোটর স্নায়ু। ফেসিয়াল 7 নাম্বার মিক্সড, ভেগাস 10 নাম্বার মিক্সড। এখানে যে কোশ্চেনগুলো আছে সবগুলো ট্রাই করবা, দেখবা সবই পারতেছো। অনেকগুলো কোশ্চেন দেখছো, একটা করটিক স্নায়ুর শুধু একটা ছক, একটা ছক থেকে কত কোশ্চেন। এই জন্য বলছি কিছুই না পড়লে অন্তত ছকটা পড়া লাগবেই। কতগুলা কোশ্চেন আসছে ছক থেকে, এগুলো এখানে আছে সবগুলাই। যে সপ্তম করটিক স্নায়ুর নাম কি, তারপরে দশম করটিক স্নায়ুর নাম কি, এরপরে এখানে কি কি ছিল জানো? নতুন কোনো কিছু তুমি পাবা না। এই যে হাইপোগ্লোসালের কাজ কি, পাকস্থলীতে কোনটা থাকে? ভ্যাগাস থাকে। ফুসফুসে কোনটা থাকে? ভ্যাগাস থাকবে। জিহ্বা সঞ্চালনের জন্য কে? হাইপোগ্লোসাল। জিহ্বার বিচলন বা সঞ্চালনের জন্য হাইপোগ্লোসাল। জিহ্বা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করবে কে? গ্লোসোফ্যারিঞ্জিয়াল। আর ছিল প্যালাটাইন, তা প্যালাটাইন তো অপশনে নাই, তাই গ্লোসোফ্যারিঞ্জিয়াল হবে। কোনটা মিশ্র স্নায়ু নয়? এটা তো পারবা। ফেসিয়াল স্নায়ুর কাজ কি? মুখের অভিব্যক্তি ছিল আস্বাদন, গিরিবাপেশির সঞ্চালন। আমি শুধু মুখের অভিব্যক্তিটা মার্ক করে দিয়েছিলাম, বাকিগুলো মার্ক করি না, এটা অনেক আগে আসছে। তাহলে এখান থেকে এই যে গিরিবা সঞ্চালন, মুখের অভিব্যক্তি আর চর্বণ সবগুলাই করবে হচ্ছে ফেসিয়াল। ফেসিয়াল মানে তো ফেসের সাথে রিলেটেড, সেখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি এটা। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? স্পাইনাল কর্ড। আচ্ছা, স্পাইনাল কর্ড পড়ার আগে সংবেদীয় চেস্ট স্নায়ুর মধ্যে পার্থক্য, এগুলো সব পড়া শেষ। দেখো সংবেদী স্নায়ু আর চেস্টীয় বা মোটর স্নায়ুর মধ্যে পার্থক্য কি? এটা সংবেদী নিউরন দিয়ে তৈরি হবে, এটা চেস্টীয় নিউরন দিয়ে তৈরি হবে। এটা প্রান্তীয় টিস্যু, সংবেদ গ্রহণ করবে কোন জায়গা থেকে? মশা কামড়ায় কোথায়? হাতে কামড়ায়, তাহলে প্রান্তীয় টিস্যুতে কামড়াবে। আর এই চেস্টীয় টিস্যু কি করে? মস্তিষ্ক থেকে আমার অন্য হাতে নিয়ে যায়। কেন্দ্রীয় স্নায়ু অনুভূতিতে অনুভূতি প্রবর্তন করে, আর এটা প্রান্তীয় টিস্যুতে নিয়ে যাবে। এবার আসো আমরা পড়ব সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। আমরা পড়ছিলাম মেডুলা অবলঙ্গটা নিচের দিকে যখন ফোরামেন ম্যাগনাম পাস করবে তখন সেটাকে আমরা বলবো সুষুম্না কাণ্ড। কোথায় গিয়ে শেষ হয়? লাম্বার কশেরুকা মেরুদণ্ডের নিউরাল নালী, এটা আমরা পড়বো নিউরাল নালীটা কি জিনিস। মস্তিষ্কে যে গহ্বর ছিল সেগুলোকে আমরা কি পড়ছিলাম? ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ। কিন্তু সুষুম্না কাণ্ডের মধ্যে দেখো ছোট্ট একটা ছিদ্র, এখানে এই যে এইখানে যেখানে আমি পয়েন্ট রাখছি, বা এই যে দেখো এই যে এর মাঝে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, এইটাকেই বলা হয় সেন্ট্রাল ক্যানেল। এইটাই হচ্ছে ভেন্ট্রিকলের মতো। তাহলে সুষুম্না কাণ্ডে যে গহ্বরটা আছে সেটাকেই বলা হয় কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানেল। ওই সেন্ট্রাল ক্যানেল দিয়ে কি সিএসএফ থাকবে, এই যে দেখো সিএসএফ থাকবে। যেখানে গিয়ে শেষ হয় সেটাকে আমরা বলি কি? স্ফীত অংশ, সেটাকে বলা হয় টার্মিনাল ভেন্ট্রিকল। এই সিএসএফটা মনে রাখতে হবে। এইটা দেখতে কেমন? এই আকৃতির বা। আর সুষুম্না কাণ্ডে বাইরে কে থাকে? বাইরে থাকবে হোয়াইট ম্যাটার, ভিতরে থাকবে গ্রে ম্যাটার। এটা মস্তিষ্কের বিপরীত, আমরা পড়েছি।
সুষুম্না স্নায়ু থাকে 31 জোড়া, এটা আমরা পড়ছি, আর করোটিক স্নায়ু থাকে 12 জোড়া। এবার এখানে একটু দেখো খেয়াল করে, এখানে দুইটা জিনিস বলছে, একটা বলছে ডরসাল রুট আর একটা বলছে ভেন্ট্রাল রুট। এই ইংরেজি টার্মগুলো সব থেকে বেশি ভালো, পৃষ্ঠীয় অঙ্কীয় এগুলো অতটা সহজ না। পৃষ্ঠীয় মূলে গ্যাংলিয়া থাকবে, পৃষ্ঠীয় মূলে গ্যাংলিয়া থাকবে। এখন এই জিনিসটা একটু আমাদের ভালো করে দেখতে হবে, দেখলে মনে রাখতে পারবা। আমি একটু দেখাচ্ছি। তাহলে এখানে গ্যাংলিয়াটা কোথায় থাকে? ডরসাল রুটে বা পৃষ্ঠীয় মূলে থাকে। এবার একটু চিত্রে আসি আমরা। এই যে দেখো, এইটাই সেই ডরসাল রুট বা পৃষ্ঠীয় মূল, আর এইটা হচ্ছে ভেন্ট্রাল বা অঙ্কীয় মূল। দেখো ডরসাল রুটের ওইখানটা, এই ডরসাল রুটটা কেমন? ডরসাল রুটটা হবে সেন্সরি, আর এই যে ভেন্ট্রাল রুট, এই ভেন্ট্রাল রুটটা হবে মোটর। আর এই যে স্পাইনাল নার্ভ, তাহলে স্পাইনাল নার্ভগুলো কেমন হবে? মিশ্র হতে পারে। এখানে দেখো এই যে ডরসাল রুটটা এখানে এসে একটু মোটা হয়ে গেছে, এই মোটা জায়গাটাকে বলা হয় গ্যাংলিয়া। কিন্তু এই যে ভেন্ট্রাল রুট বা অঙ্কীয় মূল, এখানে কিন্তু গ্যাংলিয়া থাকবে না, এখানে গ্যাংলিয়া থাকবে না। আচ্ছা, এখন এই যে ডরসাল রুট আর এই যে ভেন্ট্রাল রুট, এই দুইটা মিলে আমার তৈরি করবে সেই সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ, সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল নার্ভটা কিভাবে তৈরি হচ্ছে? ডরসাল রুট এবং ভেন্ট্রাল রুট দিয়ে। এই যেটা, এটাকেই সেই বলা হয় সেন্ট্রাল ক্যানেল বা কেন্দ্রীয় নালী। আচ্ছা, তাহলে এই হচ্ছে এই এই জায়গাটুকু কি, এই জায়গাটুকুই কিন্তু আমার সেই সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল নার্ভ আবার ভাগ হয়ে যায়, এটা ভাগ হয়ে হচ্ছে দুইটা ভাগে, একটা হচ্ছে ডরসাল র্যামাস আর ভেন্ট্রাল র্যামাস। এই দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ডরসাল র্যামাস আর ভেন্ট্রাল র্যামাস হিসেবে ভাগ হয়ে যায়। অত কিছু দরকার নাই, এখান থেকে শুধু মনে রাখবো কি, এই জায়গাটুকুকেই বলা হয় সুষুম্না স্নায়ু। এই সুষুম্না স্নায়ু কত জোড়া, এইটুকু শুধু আমরা মনে রাখবো। এই সুষুম্না স্নায়ু কত জোড়া? সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসতে পারে, এই যে সুষুম্না কাণ্ড, এটা কোথায় থাকে? এই হচ্ছে, এটা কি স্পাইন, আর এটা হচ্ছে সেন্ট্রাম। এটা হচ্ছে একটা টোটাল ভার্টিব্রা, ভার্টিব্রার মাঝে যে ফাঁকা জায়গা থাকে সেটাকে আমরা কি বলি? এই জায়গায় অনেকগুলা যদি এখানে নালীর মতো তৈরি করে, এর উপর আরেকটা ভার্টিব্রা দাও, তারপর আরেকটা ভার্টিব্রা দাও, তাহলে এই জায়গাগুলো মিলে একটা নালীর মতো, একটা ক্যানেলের মতো তৈরি হবে না? সেজন্য ওটাকে আমরা বলি কি, নিউরাল ক্যানেল। তা নিউরাল ক্যানেলে থাকে হচ্ছে এই সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ড কোন পর্যন্ত বিস্তৃত থাকবে? সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড শুরু হয়েছিল কোন জায়গা দিয়ে বলো? ফোরামেন ম্যাগনাম দিয়ে শুরু হয়েছিল না? ফোরামেন ম্যাগনাম যে মেডুলা অবলঙ্গটা পাস করছিল, সেটাকে আমরা বলছিলাম সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। ওই ফোরামেন ম্যাগনাম থেকে শুরু করে লাম্বার 1 থেকে 2 এই লেভেলে গিয়ে থাকবে, এই লেভেলে গিয়ে শেষ হয়ে যাবে এই যে স্পাইনাল কর্ডটা। এইটা তোমাদের বইয়ে দেওয়া নাই, একটু মনে রাখো, লাম্বার 1 অথবা 2, বয়স্কদের ক্ষেত্রে 2 আর বাচ্চাদের ক্ষেত্রে এই লাম্বার 1 পর্যন্ত। এতটুকুই এনাফ বলা যায় তোমাদের লেভেলে আসলে, এই এতটুকুই তোমাদের লেভেলেই দরকার। আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস এখানে একটু বলে নিই, এই যে সুষুম্না কাণ্ড, তার কাজ কি? প্রতিপত্তি ক্রিয়া নিয়ন্ত্রণ করা, আর মূত্রথলি সংকোচনের সাথে এটা রিলেটেড।
হাঁটু ঝাঁকুনি, প্রতিবৃত্ত ক্রিয়া তো একটা হাঁটু ঝাঁকুনির মধ্যে আসে, এটা করবে। আর মূত্রথলির সংকোচন নিয়ন্ত্রণ করবে হচ্ছে। আরেকটা বিষয় একটু এখানে খেয়াল করো, এই চিত্রের উপরে চিত্রটাতে এই ভিতরে দেখতে কেমন মনে হচ্ছে, হোয়াইট না? কিন্তু এটা হোয়াইট হবে না, এই ভিতরের পার্টটাই কিন্তু গ্রে ম্যাটার। আবার দেখে যেন মনে করো না যে স্পাইনাল কর্ডের ভিতরেই থাকে হোয়াইট ম্যাটার, এটা হচ্ছে গ্রে ম্যাটার। আর বাইরে এটাই হবে হোয়াইট ম্যাটার। চিত্রটা এভাবে দিয়ে ফেলছে। আর মস্তিষ্কের বাইরে থেকে গ্রে ম্যাটার, ভিতরে থাকে, এই মস্তিষ্কটাকে তুমি নারকেলের সাথে তুলনা করতে পারো। নারকেলের ভিতরে থাকে হোয়াইট আর বাইরে থাকে ওই যে ধূসর, আর তার বিপরীত হবে এটা। তাই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের মধ্যে যে পার্থক্য আছে, দেখো কি কি পার্থক্য আছে। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের মধ্যে পার্থক্য। মস্তিষ্ক, মস্তিষ্ক করটির মধ্য অবস্থান করবে। আর এটা মেরু, আর সুষুম্না কাণ্ড কোথায় থাকে? এই যে কশেরুকার মধ্য, যে কশেরুকা মিলে আমাদের কি তৈরি করে, অনেকগুলো কশেরুকা মিলে আমাদের মেরুদণ্ড তৈরি করে। আর এই যে মস্তিষ্কের এখানে আমরা জানি সালকাস আর গাইরাস থাকে। সালকি গাইরি মানে কিন্তু এই সালকাস আর গাইরাস যেগুলো ছিল সেইগুলাকেই বোঝাচ্ছে। কত জোড়া ছিল? টোটাল 12 জোড়া ছিল, আর এটা ছিল 31 জোড়া। আর এখানে সম্মুখ ফিসার, পশ্চাৎ ফিসার থাকে, এটা জানার দরকার নাই। আমরা মস্তিষ্কের পার্টটা পড়ে ফেলছি, এরপরে আমরা হরমোনের পার্টটা পড়বো।